নিচে নামতেই ফালাকের চোখ দুজনের দিকে। তামান্না ও চিত্রার মুখে ভাবলেশীন, যেখানে নেই কোনো ইচ্ছায় শক্তি। তামান্না বিরক্ত চাহনি দিয়ে আছে জেহের ও তাহিরের দিকে। জেহের হাসি মুখে নৃত্যের জন্য গান চালায়। তামান্নাও চিত্রার মাথার ওপর বড় ঝাড়বাতি। আশেপাশের সবাই উৎসুক চাহনি। সবাই জানে তামান্না ভালো নৃত্য পারে। জাহানারা সওদাগর নিজেও উৎসুক হয়ে আছেন। ছেলের বিয়েতে মেয়ে নৃত্য করবে। গানের তালে যেই হাতটা উঁচে নৃত্য শুরু করবে অমনি গান বন্ধ হয়ে যায়। সবার ভ্রু কুঁচকে আসে। বক্সের দিকে তাকাতেই দেখতে পায় ফালাক দাঁড়িয়ে আছে। জাহানারা সওদাগর বিরক্ত প্রকাশ করে বলেন, গান বন্ধ করলে কেন? আর তুমি নিচেই বা কেন? তোমার স্বামী তোমাকে নিচে আসতে নিষেধ করেছে তো? ফালাক কাঠিন্য বজায় রেখে বলে, আমার স্বামী যেমন আমাকে নিচে আসতে নিষেধ করেছিল, ঠিক তেমনই এই বাড়িতে মেয়েদের ঘুঙুর পরে নৃত্য করতেও নিষেধ করেছিল। আপনারা আমার স্বামীর কথা শুনে চলছেন না বলেই আমাকে নিচে আসতে হলো। ডুবাইদা চেয়ে আছে ফালাকের দিকে। এই চোখে তেজ আছে, আগুন ঝলসে পড়ছে। ফালাক অগ্নি দৃষ্টি দিয়ে দেখলো জেহেরকে। কড়া কণ্ঠে বলে, সবকিছু আপনার বুদ্ধিতে চলছে, তাই না? জেহের কিছু বলতে নেবে ফরিদা এগিয়ে এসে রাগী কণ্ঠে বলে, তোমার সাহস তো কম না, তুমি আমার ছেলেকে ধমক দাও। ফালাক এবার ফরিদার দিকে তাকিয়ে অগ্নি দৃষ্টি রেখে বলে, আপনার ছেলের সাহসটাও কিন্তু কম না। আমার স্বামী যেখানে আদেশ দিয়ে রেখেছে এই বাড়ির মেয়ে বউদের এসব নৃত্য নিষেধ, তখন সবাই তার বিরোধিতা করে কিভাবে? ফরিদা কথা হারালো। ক্ষিপ্ত নয়নে চেয়ে আছে লিটন সওদাগর শান্তভাবেই বলেন, ব্যাপারটা তুমি জেহেরের উপর চাপিয়ে দিচ্ছ, কিন্তু এমন এমন না। ব্যাপারটা আসলে জেহেরের স্বাভাবিকভাবেই বলেছিল। ভাইয়ের বিয়েতে বোন একটু নৃত্য করতেই পারে, এটাকে আহামরি বড় করে দেখার কিছু নেই। তামান্না প্রথমে না করেছিল, কিন্তু তাহের অনুরোধ করাতে রাজি হলো। চিত্রাও তো হ্যাঁ বা না কিছু বলছে না। সবাই যখন বিনোদনের জন্য নৃত্য করছে, আমরা কেউই তখন বাধা দিতে চাচ্ছি না। বাচ্চারা একটু অনুষ্ঠানে আনন্দ করবে, এটাই তো স্বাভাবিক। ফালাক মুখে ভদ্রতার হাসি ফুটিয়ে বলে, আনন্দ বিনোদন যেটাই বলুন, একটা নির্দিষ্ট সীমানার মধ্যে ধরে রাখা উচিত। যেখানে বাড়ির বর্তমান বড় কর্তা আদেশ করেছে নৃত্য নিষিদ্ধ, সেখানে তার অনুপস্থিতিতে এসব চলবে আর আমি বর্তমান বড় গিন্নি হয়ে মেনে নিব, এটা তো হবে না। জেহের দেখছে ফালাকের চাউনি। তামান্না খুশি হয়ে নিজের পায়ের ঘুঙুর খুলে ফেলল। চিত্রার উদ্দেশ্যে বলে, ঘুঙুর খুলে ফেলো, নৃত্য বাদ। জীবনের প্রথমবার নিজের সব বিসর্জন দিতেও ভালো লাগছে। ফালাক মৃদু হাসে তামান্নার কথা শুনে। তামান্না এগিয়ে এসে বলে, জুলফিকার ভাইজানের বারণ করায় আমি এ বাড়িতে ভুলেও নৃত্য করি না। ফালাক আদুরে ছোঁয়া দিল তামান্নার মাথায়। দেখে মনে হচ্ছে তামান্না কত ছোট ফালাকের থেকে, কিন্তু আসলে তো হিসেব করলে দেখা যাবে তামান্নার থেকে 4 বছরের ছোট ফালাক। গর্ভবতী মেয়ের ফোলা পেট বয়স বাড়িয়ে দিয়েছে। এলাকার সবাই হাততালি দিল ফালাকের সাহসিকতায়। অথচ একটু আগে তারাও নৃত্য পরিবেশন দেখার জন্য উৎসুক ছিল। এটা যেন জোর করা, জোর যার মূল্য তার দেখতে ভালোবাসে। ফালাক এগিয়ে আসে লিটন সওদাগরের কাছে, মাথা নিচু রেখেই বলে, আপনি গুরুজন, আপনাকে আমি শ্রদ্ধা করি। আমার শ্বশুর যেমন আমার বাবা, ঠিক তার মতোই আপনিও আমার বাবা হন। আপনি ভাবতে পারেন আমি আপনার মেয়ের বিয়েতে বাধা হয়ে এসেছি, এটা একদম ভুল। যেখানে আমার স্বামী কোনো দ্বিমত দেননি, সেখানে আমি দ্বিমত দেওয়ার কেউ না। ঠিক এই নৃত্য সওদাগর মহলের জন্য আমার স্বামী নিষিদ্ধ করে দিয়েছেন। যেটা তার আদেশ হুকুম, সেটা আমাকে দেখে চলতে হবে। আমি আমার স্বামীর আদেশের বাইরে কাউকে চলতে দিব না। এটাই তো সওদাগর মহলে যুগ যুগ ধরে চলে আসছে। প্রথমে বড় বাবা, তারপর দাদা যান, তারপর আমার শ্বশুর, এখন আমার স্বামী। যেটা এই বংশের নিয়ম বড় কর্তারা ধরিয়ে দেন, সেটা না মেনে চলা কি ঠিক বলে মনে করেন? লিটন সদাগর ভেবে দেখলেন ফালাক ভুল কিছু বলেনি। যতটুকু কথা এই মেয়ে বলেছে ভদ্রতা বজায় রেখে। হয়তো এভাবে চললে ফরহাদকেও মেনে নিতেন, কিন্তু ফরহাদের চলাফেরা ও কর্মজীবন সব মেলালে একটাই দিক দেখায়, ফরহাদ পারবে না চিত্রাকে সুখে রাখতে। একজন ভ্যান চালকের সাথে আর যাই হোক মেয়ে বিয়ে দেওয়া যায় না। শিক্ষিত অল্প আয়ের কেউ হলেও তিনি বিয়েটা দিতেন, কারণ ভালোবাসায় তিনিও বিশ্বাসী। তাই বলে মেয়েটা অন্ধবিশ্বাসী হয়ে একেবারে পথে নেমে যাবে, এটা বাবা হয়ে তিনি মানবেন না।
ফালাক মনে মনে অস্থির হয়ে আছে। চৈতালি এসে ফালাকের মাথায় হাত বুলিয়ে বলেন, তুমি ভুল কিছু করনি। আসলে আমরা নিষিদ্ধ কাজগুলোই বেশি করতে ভালোবাসি তো, তাই এমন একটু একটু আনন্দ উপভোগ করতে রাজি হয়েছিলাম। লিটন সদাগর মাথাটা উপর নিচ করে বলেন, ঠিক আছে, তুমি যেটা বলছো আমরা তাতে সহমত পোষণ করছি। আমাদের বড় গিন্নি। সবাই খুশিতে হাততালি দেয়। তামান্না একটু বেশি জোরেই দেয়। ফালাক আবারও বলে, আপনারা অনুষ্ঠানের বাকি কাজ করুন, আমি উপরে যাচ্ছি। চৈতালি বলে, তুমি থাকবে না? ফালাক মাথা নাড়িয়ে বলে, আপনাদের ছেলের বারণ আছে তো, প্রয়োজন না হলে আসতাম না। আমার একটু বিশ্রামের প্রয়োজন, মোমবাতির আলোয় আমার কষ্ট হচ্ছে। ফালাককে ছেড়ে দেয় চৈতালি। ফালাক শাড়ির আঁচল পেছন থেকে ঘুরিয়ে ডান হাতে নিয়ে সিঁড়ির দিকে এগোয়। জেহেরের পাশ দিয়ে যাওয়ার সময় একবার থামল। জেহেরের দিকে রক্তিম চাহনি দিয়ে বলে, আমার স্বামীর প্রতি আপনার অনেক ক্ষোভ। কেন এটা পুরোপুরি না জানলেও কিছুটা অনুমান করতে পারি। তবে দিন দিন আমার চোখে অনেক কিছু আসছে। এখন তো মনে হচ্ছে সেদিনকার ব্যাপারটাও আমার সামনে ধোঁয়াশা হিসেবে রেখেছিলেন, যেটার তালে তাল মেলানোর স্বভাব আমার স্বামীর কাছে কোনো এক ধরনের। বলেই তামান্নার হাতটা ধরে বলে, আপনাকে আমি বিশ্বাস করি না, তাই ওকে নিয়ে যাচ্ছি। জেহের ক্ষিপ্ত কণ্ঠে বলে, তুমি জুলফিকারকে চেনো না। ফালাক ধীরে ধমকে বলে, আপনি আমার স্বামীকে চেনেন না। সংসার করতে করতে একজন স্ত্রী তার স্বামীকে যতটা চেনে ততটা বাইরের লোকেরা চিনতে পারে না। স্বামীরা তাদের রূপ ধারণ করতে পারে বাইরে, কিন্তু ঘরের মধ্যে তার আসল রূপটাই ধরে রাখে। তাই বলবো, আমাকে আর বিব্রত করবেন না। আমার স্বামী কেমন এটা আমি বুঝে নিব নিজের মতো করে। আমি শুধু আপনাকে সাবধান করে দিচ্ছি, আমার স্বামীর ক্ষতি করতে আসলে আমি আপনার সর্বনাশ ঘটিয়ে দিব। ফরিদা বড় বড় চোখ করে দেখছে। অন্যদিকে সবাই চিত্রাকে নিয়ে ব্যস্ত। তাই ফালাক যে হুমকি দিচ্ছে এটা রুবাইদা বা কেউই দেখলো না। ফালাকে এবার ফরিদার দিকে চেয়ে বলে, আপনাকে আমি এর আগেও সচেতন হতে বলেছি। আপনার ছেলেকে সংশোধন করুন, না হলে ভদ্রলোকের মুখোশ ধরে রাখা এই শয়তানটার বিনাশ হবে খুব দ্রুত। তামান্নাকে নিয়ে ঘরে আসে ফালাক। তামান্না নিম্ন কণ্ঠে জিজ্ঞাসা করে, জেহের ভাইজানের সাথে অভাবের কথা বলেছিলে কেন ভাবি? তামান্না যে কিছু ধরতে পেরেছে এটা ফালাক বুঝলো, কিন্তু জুলফিকার চায় না বাড়ির কেউ এসবে জড়াক, তাই সেও কিছু বলবে না। ফালাক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তেমন কিছু না, এগুলো জানতে হবে না। আমি শুধু তোমার বড় ভাইয়ের কথা মেনে চলেছি। তামান্না সন্দেহ করলেও মনের মধ্যে গেঁথে রাখলো, প্রকাশ করল না কিছু। ফালাক বিছানা থেকে জুলফিকারের পাঞ্জাবি, আতর ও সুরমা নিয়ে জায়গা মতো স্থানে রাখলো। তামান্না মৃদু হেসে বলে, তুমি ভাইজানকে স্মরণ করছিলে? ওহো। তামান্না মৃদু হেসে তাকালো দেয়ালের দিকে। এখানে জুলফিকারের বড় একটা ছবি আছে। বড় আলিশান আসনে এক হাঁটুর উপর আরেক হাঁটু দিয়ে কালো পাঞ্জাবি পরিহিত জুলফিকার সওদাগর বসে আছে। চোখে তার সুরমা দেওয়া, ঠোঁটে গাম্ভীর্যের সাথে হাসি। তার হাতে আছে তলোয়ার, যেটা জুলফিকারের ছবির পাশেই ঝোলানো। ফালাক ছবিটির দিকে চেয়ে বলে, আমার মন বলে আপনি নিরপরাধ। আপনার বিরুদ্ধে যাওয়ার মতো শক্তপোক্ত কোনো প্রমাণ আমি দেখিনি। তার প্রধান কারণ আমার বাবা। হ্যাঁ, তিনি মানুষটা যদি ভালো হতো তাহলে আমার মাও আমাকে এখানে নিয়ে আসতো না। এটুকু জ্ঞান আমার আছে। তাই আপনাকে যতদিন না পরিপূর্ণভাবে জানতে পারছি ততদিনে কোনো কোনো পদক্ষেপ আমি নেব না। তবে আপনি একটু হলেও এসবের মাঝে জড়িয়ে আছেন, এমনভাবে জড়িয়ে আছেন যে আমার আড়ালে অনেক কিছু করেছেন। আপনি যদি সব এড়িয়েই যান, তবে কেন এড়িয়ে যাচ্ছেন আমাকে এটা জানতেই হবে। মনে মনে কথাটুকু বলেই স্থির নয়নে দেখছে ছবিটি। ফালাকের পাশে এসে দাঁড়ালো তামান্না, বলল, ভাইজান আসলে এবার তোমার সাথে ভাইজানের সুন্দর একটা ছবি তুলে দেওয়া হবে। এই ঘরে তোমাদের দুজনের একসাথে ছবি তুলে টাঙানো হবে। ফালাক মৃদু হেসে বলে, ওসবের দরকার নেই, আমরা এমনিই ভালো আছি। আচ্ছা, একটা কথা বলো তো, কি কথা? আমি কি তোমার ভাইজানের জায়গাটা সঠিকভাবে ধরে রাখতে পেরেছি? মানে এই বাড়ির বড় গিন্নি হবার যোগ্যতা রাখি? তামান্না এবার ফালাকের দিকে ফিরে মৃদু হেসে বলে, অবশ্যই, তুমি আমাদের সওদাগর মহলের বড় গিন্নি হয়ে উঠেছো। তোমার মাঝে আমি আলাদা তেজ দেখেছি। একদম সঠিক মানুষকে কড়া কথা শুনিয়েছো। ফালাকার কথা বাড়ালো না। শাড়ি খুলতে চায়, কষ্ট হচ্ছে তার। দ্রুত শাড়ি খুলে মিক্সি পরে নেয়। একেবারে অজু করে আসে। তামান্নার উদ্দেশ্যে বলে, আমি নামাজ পড়বো এখন। তামান্না ভ্রুকুটি করে বলে,
ঈশার নামাজ এখনো পড়নি? পড়েছিলাম, কিন্তু এখন নফল নামাজ পড়বো। তুমি বিছানায় বসো, ভুলেও এই ঘরের বাইরে যেও না। তামান্না অবাক নয়নে চেয়ে আছে, বুঝলো না কিছুই। ফালাক জায়নামাজ নিয়ে মৃদু হেসে বলে, যে বিষয়ে আমিও সম্পূর্ণ অবগত না সে বিষয়ে জানিয়ে তোমাকে বিব্রত করতে চাই না। আমার মনে হয় তোমার ভাইজান নিজেও চায় না তুমি এসবের মধ্যে জড়িয়ে পড়ো। তাই কিছু বিষয় না জেনেই এটুকু বিশ্বাস রাখো, আমি তোমার ভালোর জন্যই এখানে থাকতে বলছি। তামান্না মাথার উপর নিচ করে বাধ্য মেয়ের মতো বসলো। ফালাক চেয়ার টেনে তার উপর জায়নামাজ রেখে নামাজ পড়তে বসলো। বাড়িতে যেন কোনো বদজিন প্রবেশ করতে না পারে তার জন্য নামাজ পড়বে, আরও কিছু দোয়া পাঠ করবে। এইসব বদ নজর থেকে দূর হতে কিছু বই কিনে রেখেছে। বই পড়ে এক একটা আমল করে ফালাক। এতদিন নিজের অনাগত সন্তানের জন্য পাঠ করত, এখন বাড়ির সকলের জন্য পাঠ করবে। গুপ্ত গুহায় বসে আছে জুলফিকার ও ফরহাদ। চিত্রার জন্য আনা গলার হার পুড়িয়ে দেয়া হয়েছে, তবে চিত্রার এখনও কোনো পরিবর্তন হয়নি। এর মধ্যে ফরহাদের কাছে একটা ভিডিও আসে। ভিডিও দেখে ফরহাদ হাস্যোজ্জ্বল নয়নে চেঁচিয়ে বলে, গুরু দেখো আমার বোনের কাণ্ড, এই বিষয়ে গোডাউনের 12টা বাজিয়েছে। জুলফিকার দেখে মৃদু হেসে বলে, এই নাকি আবার আমার থেকে মুক্তি চায়? ওটা অভিমানের বলা, আসল সত্য তো আমি বোনকে জানিয়েছি। তুমি বাধ্য হয়ে এগুলো করেছ। এই জেহের সৌদাগর তোমাকে উস্কে দিয়েছে, তাই তো? তবে বোনের কষ্ট হয়েছে তুমি কালো জাদু করো জানতে পেরে, আর নিজের সন্তানকে মারতে চাও জানতে পেরে। জুলফিকার কোনো কথা বলল না। নিজের কাজ শেষ করে থলে থেকে একটা বাটি বের করে, ওটাতে হলুদ বাটা আছে। ফরহাদ ভ্রুকুসকে বলে, এটা কি? বাটা হলুদ। ফরহাদ চমকিত নয়নে বলে, এগুলো ব্যবস্থা কখন করলো? করেছি সুযোগ বুঝে। এখন কাছে আসো, তোমার গায়ে হলুদ ছুঁয়ে দিই। বিয়ের আগের দিন একটু হলুদ ছোঁয়াতে হয় তো। ফরহাদ জুলফিকারের সামনে বসলো। দুজনের মুখে হাসি। জুলফিকার হলুদ নিয়ে মেখে দিল ফরহাদের গালে, তারপর জমজম কূপের পানি নিয়ে ফরহাদের মুখ ধুয়ে দেয়। এই গুপ্ত গুহায় জমজম কূপের পানি আছে, বোতল ভর্তি করে রেখেছে জুলফিকার। ফরহাদের চোখ জ্বলে উঠল। একটা মুহূর্তে এসে সেই চোখ দিয়ে পানি পড়ল। জুলফিকার প্রশ্ন করে, কান্না করছো কেন? আজকে তো তোমার আনন্দের দিন। ফরহাদ কান্না আটকে বলে, তুমি আমার বটবৃক্ষ গুরু, সেই ছোট থেকেই তুমি আমাকে আগলে রেখেছ, আর আমি কি না ভুল বুঝে সরে যাই। বিশ্বাস করো গুরু, আমি তোমার সাথে বোনকে সুখে দেখতে চাই। আমি ভেবেছিলাম বোনকে আমার কাছে রেখে বাচ্চাকে নিজের হাতে জড়িবুটি দিয়ে চিকিৎসা করার আর কিছু আমল পাঠ করাবো। শুধু আমি না, বোনকেও এসব আমল শিখিয়েছি। শুধু কয়েকটা মাস আমার কাছে বোনকে তোমাদের দুই ভাইয়ের ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে দূরে রেখেছিলাম। আমার তো আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না গুরু, আর কোনো উদ্দেশ্য ছিল না। আমার গুরুর ভরা সুখের সংসার দেখার জন্য আমি তার থেকে মুখ ফিরিয়ে নিই। আমিও সুখে ছিলাম না এই কয় মাস। তোমার বোন জানে আমি কত কষ্ট পেয়েছি তোমার বিরুদ্ধে যাওয়ার জন্য। বলে ডুকরে ওঠে ফরহাদ। জুলফিকার হাত বাড়িয়ে আগলে নেয় ফরহাদকে। ফরহাদ এখনও কান্না করছে। জুলফিকার শীতল হেসে বলে, আরে এই মির্জাফর, ফ্যাচ ফ্যাচ করে কান্না কিন্তু আমার একদম পছন্দ না। কান্না আসলে আমি কি করব গুরু? বেটা মানুষের আবার কিসের কান্না? ওদের মনোবল শক্ত রাখতে হয়। আমার হয় না, আমি তো শক্ত ধাঁচের না, তুমি তো জানোই। জুলফিকার নরম চাহনি দিয়ে দেখছে ফরহাদকে। আসলেই তার মির্জাফর আলাভোলা। না হলে যে চৌধুরী বংশের তারা গ্রাম ছাড়া করেছিল, সেই চৌধুরী বংশ ভালো সেজে আবার ফিরে এসে পুরো গ্রামের কাছে মাপ চাইতেই কেন মির্জারাও গলে যাবে? ফরহাদের বাবা ঠাঁই দেয় চৌধুরীদের। স্বাধীন চৌধুরী ভোলা ভালাভাবে মন গলে মির্জাদের। এটাই কাল হলো ওদের জন্য। স্বাধীন চৌধুরী এক রাতে ওদের বাড়িতে ডাকাত এনে হামলা করে, খুন করল ফয়সাল মির্জাকে। বাবার মৃত্যু দেখার সুযোগ হয়নি ফরহাদের, কারণ তার আগেই ঘুমন্ত ফরহাদকে নিয়ে তার আত্মরা দাদা পালিয়ে আসে। এখন যে বাড়িতে স্বাধীন চৌধুরী আছে ওটা এতদিনে জুলফিকারের একমাত্র আলাভোলা মির্জাফরের রাজত্ব থাকত। তবে এই যুগে এসে এমন আলাভোলা থাকলে তাদেরকে ঠকতে হয়। চিত্রাকে বউ সাজাতে ব্যস্ত সবাই।
এখনও তার ওপর থেকে জাদুটোনা সরেনি। তাহিরের সাথে বিয়ের কার্য চলছে। উঠোন জুড়ে লোকজন হৈহুল্লোড় শুরু করেছে। বড় আয়োজন চলছে সওদাগর মহলে। গুপ্ত গুহায় বসে দুশ্চিন্তায় ভুগছে জুলফিকার সওদাগর ও মির্জা ফরহাদ আলী। চিত্রার গলার হার তো পুড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে কেন ওর ওপর থেকে এই জাদুটোনা সরছে না? ফরহাদ আজকে বর সেজেছে, সাদার মধ্যে লাল কাজ করা। জুলফিকার তার জন্য বউ পক্ষ থেকে পাঞ্জাবি কিনেছে, ঢাকা থেকে দামি পাঞ্জাবি। ফরহাদ দেখে খুশিতে লাফিয়ে আগে গোসল করে এসে জুলফিকারের দেয়া পাঞ্জাবি পরে তারপর আতর মেখে জোহরের নামাজ পড়ে নেয়। কল করে লিমনের থেকে জানতে পারল চিত্রার সাথে কথা বলেও কোনো ভালো ফলাফল পাওয়া যায়নি। জুলফিকার এবার সিদ্ধান্ত নেয় অলিউরকে ডাক দেবে। এবার তার প্রয়োজন পড়েছে। জুলফিকার চোখ বন্ধ করে দোয়া পাঠ করছে। ফরহাদ ভয়ে গুহা থেকে বের হয়ে এসেছে। ওর আবার এসব দেখতে ভয় লাগে। অলিউরকে সচক্ষে দেখেনি, শুধু ওর সাথে জুলফিকারের কথা বলার শব্দ পেয়েছে কয়েকবার। জুলফিকার মৃদু হেসে ফরহাদের বেরিয়ে যাওয়া দেখে। জুলফিকারের ধ্যানের মধ্যেই হাজির হয় অলিউর। জুলফিকারের সামনে সাদা পাঞ্জাবিতে বসেছে, একই রূপ তার, সেই সুদর্শন যুবকের। জুলফিকার মুস্কি হেসে বলে, ইয়া হাবিবি আলিওর। অলিউর নিজেও বলে, ইয়া হাবিবি জুলফিকার সওদাগর, কিসের জন্য ডেকেছো আমাকে? আমার বোন চিত্রার উপর জাদুটোনা করা হয়েছে। আমার জানা মতে ওর হাড় দিয়েই জাদু করা হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে আমার জানায় ভুল আছে। চিত্রার সাথে আরও কিছু একটা আছে যেটা দিয়ে জাদু করা হয়েছে ওকে, কারণ ওই হাড় তো আমি পুড়িয়েছি। অলিউর মৃদু হেসে বলে, আমি খোঁজ নিয়ে জানাচ্ছি তোমাকে। অলিউর চোখ বন্ধ করে কিছু পাঠ করে বেশ খানিক পর জানায়, চিত্রার হাতে একটা আংটি আছে, স্বর্ণের আংটি, যেটা 4 কোণা দেখতে। ওই আংটিতে বদ জিন বাস করছে, যে চিত্রা নামক মেয়েটিকে নিজের আয়ত্তে রেখেছে, এবং ওই জিন সম্পূর্ণ চলছে অন্য কারোর ইশারায়। আমার এখন করণীয়? আংটিটা ওর হাত থেকে সরানো প্রয়োজন। একদিক থেকে একজন আঙুল থেকে ওই আংটি সরাবে, আরেক দিক থেকে আমি ওই বদ জিনের সম্মুখীন হব, তবেই ঠিক হবে সবকিছু। জুলফিকার মৃদু হেসে জানায়, তোমাকে ধন্যবাদ আলিওর। নিজের ব্যস্ত সময় রেখেও আমার উপকার করতে এসেছো, আমি কৃতজ্ঞ থাকবো আজীবন। অলিউর মৃদু হেসে বিদায় জানায়। জুলফিকার অতপর গলা উঁচিয়ে ডাক দেয়, ভেতরে আসো মির্জাফর। ফরহাদ দ্রুত চলে আসে। অতপর লিমনকে কল দিয়ে জানায়, চিত্রার আঙ্গুলের 4 কোণা স্বর্ণের আংটি আছে, ওটা খুলে দূরে কোথাও ফেলে দাও বা পুড়িয়ে দাও। লিমন দ্রুত এসে রোহিণীকে জানায়। রোহিণী শুনে মুখে হাত দিয়ে বলে, তাহলে তো এদের দেওয়া কোনো গহনাই এখন পরানো যাবে না। তুমি মির্জা মানে ফরহাদের দেয়া গহনা আর বেনারসি পরিয়ে দাও, যেগুলো ওর থেকে আজ সকালেই এনেছিলাম। ওদের বিয়ের সময় পরাবো তাই। রোহিণী একটু ভেবে বলে, এখনই? আগে সব মিটমাট হোক, তারপর পরিয়ে দেই। লিমন তাড়াহুড়ো লাগিয়ে বলে, আমার বোনের জীবনের ব্যাপার, এমনিতেই ওর শরীরের অবনতি ঘটছে, ওই শয়তানের জন্য আমি আর রিস্ক নিব না। আসতে বলো, শুনতে পেলে ধরা পড়ে যাব। লিমন আশপাশ চতুরতার সাথে দেখে বলে, কেউ নেই এখানে। আমি যেসব জিনিস দেব তুমি ওগুলো নিয়ে যাও চিত্রার কাছে। চিত্রার সাজ পরিবর্তন করো। আমি এখানে কথা বলে বিয়ের সময় আরেকটু পিছিয়ে দিচ্ছি। তুমি কি ভুলে যাচ্ছ, বিয়ের সাজ হোক বা না হোক, ওদের ষড়যন্ত্রের মাধ্যমে কাজী এসে এক ফাঁকে কবুল শুনে চলে যেতে পারে। এমনটা অহরহ বিয়েতে হয়। বউ পরে সাজলেও সমস্যা হয় না। আরে আমি আছি তো, সামলে নিচ্ছি এই দিকটা। কি করবে শুনি? আরে আমি তো দুপুর গড়ানোর জন্য বাড়িতে ওদেরকে ডেকেছি। রোহিণী বুঝতে না পেরে বলে, কাদেরকে? লিমন ঘাবড়ে বলে, ওই যে ওদেরকে। রোহিণী সন্দেহ নজরে চেয়ে বলে, কাদেরকে? ওই যে বাচ্চা নাচাতে আসে। রোহিণী অবাক হয়ে হা হয়ে বলে, তুমি বিয়ে বাড়িতে হিজড়াদেরকে ডেকেছ? রোহিণীর চিৎকারে লিমন সাবধান হতে বলে, আরে ধীরে বলো, ধীরে। বাসায় যদি জানতে পারে আমি নিজের বোনের বিয়েতে হিজড়া ডেকে কেলেঙ্কারি ঘটাচ্ছি, আমার খবর আছে। আর কোনো উপায় ছিল না তোমার মাথায়? বিশ্বাস করো, অনেক উপায় খুঁজছিলাম। বিশেষ করে ওই জেহের হারামজাদাকে জেলে নিয়েও যেতে চেয়েছিলাম, কিন্তু জুলফিকার ভাইজানের জন্য পারছি না। তাই তো বাসায় হিজড়া ডেকে বাড়িতে গন্ডগোল বাঁধিয়ে দিচ্ছি। হলরুমে প্রায় 40 জন হিজড়া এসে ঢাক পিটিয়ে নাচ করছে। যাদের যাদের করে বাচ্চা আছে, নাচানো হয়নি, তাদেরকে জোর করে এগিয়ে নিয়ে আসে। বিরক্ত হয়ে দেখছে জেহের। উপর থেকে শব্দ পেয়ে রোহিণী উকি দিয়ে দেখল বাড়ির বড়রা অতিষ্ঠ হয়ে আছে। হিজড়াদের ক্ষমতা অনেক,
এরা এদের কাজ পরিপূর্ণ না করে যাবে না। একজন পুরুষ এগিয়েও এসেছিল, কিন্তু তাকে এমন জোরে ঘুষি মারল যে সেও মুখ থুবড়ে পড়ে গেল। রোহিণী মুখে হাত দিয়ে বলে, অলক্ষণে কাণ্ড ঘটিয়েছ। সুযোগটা কাজে লাগাও, যাও। এর মধ্যে বোনের একটা সুরাহা হবে। রোহিণী আর সময় ব্যয় না করে চলে গেল চিত্রার ঘরে। তামান্নাকে তাড়াহুড়ো করতে করতে জানায়, এগুলো পাল্টে দিতে হবে তাড়াতাড়ি। তামান্না ভ্রুকুটি করে জিজ্ঞাসা করে, কেন? কারণ আছে তাই। এখন কিছু বলার সময় নেই, দ্রুত সব পাল্টে দিতে হবে। তামান্না কোনো প্রশ্ন করে না, কিন্তু সন্দেহের নজরে তাকায়। রোহিণীর হাতে হাতে সাহায্য করতে থাকে। নিচ থেকে হিজড়াদের চিল্লাচিল্লি বাড়ছে। ওদেরকে বের করে দেওয়ার জন্য কয়েকজন লোক একত্রে এসেছে, কিন্তু হিজড়াদের শক্তির জোরে কুপোকাত। তামান্না দুশ্চিন্তায় পড়ে জিজ্ঞাসা করে, বিয়ে বাড়িতে হিজড়া আসবে কেন? ওদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তাই। তামান্না চোখ বড় বড় করে বলে, কি? কে দাওয়াত দিল? রোহিণী অনেক চেষ্টার পর পারলেও চিত্রার আঙুল থেকে আংটি সরাতে। তখনই বলে, পাত্রীর ভাই বিয়েটা লন্ডভন্ড করে দিতে। তামান্না খুশি হয়ে বলে, তাহলে ঠিকই আছে। বলেই দূরে লাফিয়ে সরে যায়, কারণ চিত্রা আবারও অজ্ঞান হয়ে পড়ে। তামান্না এবার আতকে উঠে বলে, এর আবার কি হলো? রোহিণী খুশি হয়ে বলে, কাজ হয়েছে। কিসের? তুমি বুঝবে না। কাল থেকে কি শুরু করেছো তোমরা? একবার ভাবি বলে আমি কিছু বুঝি না, এখন তুমি বলছো আমি কিছু বুঝি না। তাহলে আমার বয়সটা বাড়ছে কেন? পরে জানাবো, এখন আমি আসছি। তুমি এই সুযোগে ওর বেনারসি পাল্টে দাও। তামান্না বেনারসির সাথে গহনা দেখে বলে, মির্জাফরের দেওয়া গহনা। বেনারসিটাও ওর। সময় কম, দ্রুত সব করো বোন, আসছি আমি। তামান্না হতভম্ব হয়ে গেল, তবুও দ্রুত এগিয়ে আসে চিত্রার কাছে। চিত্রার বেনারসি পাল্টানোর আগে ওর মাথা তুলতেই যেন হিমশিম খাচ্ছে। অনেক কষ্টে চিত্রাকে উঠিয়ে বসায়, একে একে সব খুঁজে বেনারসি পরিয়ে দেয়। রোহিণী ছুটতে ছুটতে আসে, জিজ্ঞাসা করে, কত দূর? তামান্না হাঁপিয়ে ওঠে, বিরক্তির সাথে বলে, অজ্ঞান মানুষকে সাজানো কি সহজ? রোহিণী এগিয়ে এসে হাতে হাতে সাহায্য করতে শুরু করে। তামান্না এক পলক চাইলেও রোহিণীর দিকে, একটু ভাবনায় পড়লেও আবার কাজে মন দেয়। আধা ঘন্টা পর চিত্রার জ্ঞান ফিরল। এই সময়ের মধ্যে শুধু বেনারসি পরাতে সক্ষম হয় দুজনে। চিত্রার জ্ঞান ফিরতেই চোখ মেলে বলে, পানি। রোহিণী দ্রুত এক গ্লাস পানি এনে দেয়। চিত্রা পানি পান করছে। রোহিণী এবার চিত্রার বাম হাত ধরে পালস চেক করে। চিত্রা পানি পান করে বারে বারে নিঃশ্বাস নিতে শুরু করে। তামান্না চিত্রার কপালে হাত দিয়ে বলে, ঘামাচ্ছিস কেন? দুটো ফ্যান চলছে। চিত্রা বিড়বিড় করে বলে, আমার গা গরমে জ্বালা পোড়া করছে। রোহিণী সান্ত্বনা দিয়ে বলে, সুস্থ হবার সময় এমন তো একটু লাগে। চিত্রা ও তামান্না দুজনেই অবাক হয়ে বলে, সুস্থ হবার সময়? চিত্রা আয়নায় নিজেকে দেখে বলে, এ কি, আমি বউ সাজে কেন? তামান্না ভরকে গেল, চোখ বড় বড় করে বলে, নাটক। বড়লোক জামাই পাবি বলে বউ সেজেছ, এখন না জানার ভান ধরছে। চিত্রা সূক্ষ্ম দৃষ্টি দিয়ে তাকালো। রোহিণী দুজনকে চোখ রাঙিয়ে বলে, চুপ। চিত্রা, আমার কথা শোনো। চিত্রা তাকালো রোহিণীর দিকে। রোহিণী প্রশ্ন ছুঁল, তুমি কি মির্জাফরকে ভালোবাসো? চিত্রা তড়িৎ মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, আমি তো ওকেই বিয়ে করতে চাই। তামান্না ক্ষোভে চিত্রার মাথায় টোকা দিয়ে বলে, তাহলে ওই দিন রাতে পালাতে বলেছিলাম যখন পালালি না কেন? কখন? আরে এখন ভুলে গেলি? রোহিণী হাত ইশারা করে থামিয়ে বলে, আর কোনো কথা না, আমি জুলফিকার ভাইকে কল দিয়ে আসতে বলছি। মির্জাফরকে নিয়ে আসবে একটু পর। তাড়াতাড়ি চিত্রের সাজ শেষ করো। তামান্না কিছু না বুঝলেও জুলফিকারের নাম শুনে আস্থা পেল। এটুকু বুঝলো এখানে জুলফিকার কিছু করেছে, তাই তো এখন সবার ভালোর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে। তামান্না দুটো চিত্রার গহনা পরিয়ে দিয়ে বলল, সাজ এটাই থাকুক, বেনারসি পাল্টালেও রং তো একই, এই সাজে অপরূপা লাগছে। চিত্রা প্রশ্ন করে, বেনারসি পাল্টালো মানে? বুঝবি না তুই, কারণ আমি নিজেও বুঝি না। তামান্নার ঝাড়ি খেয়ে চিত্রা থেমে গেল। রোহিণী কল করে লিমনকে জানালো। লিমন জানিয়ে দিল ফরহাদকে। তামান্না এবার দ্রুত গেল ফালাকের কাছে। ফালাক এখনো আমল করছে। তামান্না এসে ধীরে দেখে বলে, কথা বলা যাবে কি? ফালাক ইশারা করতেই তামান্না বলে, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাচ্ছে। জুলফিকার ভাইজান আসবেন একটু পর, আর আমাদের চিত্রা এখন আবারও মির্জাফরকে বিয়ে করতে চাই। তোমার ইবাদত আল্লাহ শুনেছে ভাবিজান। ফালাক এবার মোনাজাত করলো, আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে উঠে দাঁড়ালো। তামান্নার দিকে ফিরে বলে,
তোমার ভাইজান আসছে? হ্যাঁ, এইমাত্র খবর পেয়ে তোমাকে জানালাম। কাল থেকে কত কষ্ট করেছো এই এক জায়গায় বসে। তোমার কষ্টের ফল এবার পেতে চলেছে। আল্লাহর কাছে মন থেকে চাইলে আল্লাহ তার বান্দার থেকে মুখ ফেরাতেই পারেন না। আচ্ছা, এবার তুমিও একটা ভালো শাড়ি পরে নাও। নিচে যাবে তো? ভাইজান আজ কতদিন পর আসবে, একটু সাজবে না? শরীর ভালো নেই, সাজতে ইচ্ছে করে না। একটু সাজো, তোমাকে দেখলে ভাইজান খুশি হবেন। এতদিন পরে সেই রোগা রোগা শুকনো মুখ দেখে তোমার বরের আবার আমাদের উপর থেকে আস্থা কমে আসবে। ভাববে আমরা যত্ন নিতেই জানি না। তামান্নার কান মলে দিল ফালাক। দুজনে ম্লান হেসে সাজতে বসে। সাজ বলতে হালকাভাবে শাড়ি পরিয়ে চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক দিয়ে দিল। মাথায় খোপা করে সেখানে বেলির গাজরা দিয়ে আঁচল টেনে দিল। আয়নায় ফালাককে দেখে তামান্না মুস্কি হেসে বলে, আজকে ভাইজান তোমাকে দেখে চোখ ফেরাতে পারবে না ভাবি। ফালাক মৃদু হেসে বলে, এবার তুমিও সাজো। তামান্না দৌড়ে নিজের ঘরের দিকে যেতে নেয়। পথিমধ্যে ফোন বেজে ওঠে। স্ক্রিনে নিশাত খানের নাম দেখে লাজুক হেসে ধরল। তামান্না সালাম দিতে নিশাত খান সালামের উত্তর দিয়ে বলে, কেমন আছেন মিস রক্তটা? তামান্না গলা খাকারি দিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালোই আছি। কেন কল দিলেন? নিশাত কণ্ঠ নরম করে বলে, কল দেওয়া বারণ নাকি? না তেমন না, কিন্তু আপনাকে তো বললাম আপনার সাথে অযথা কথা আমি বলতে পারবো না। আর তো মাত্র 1 মাস, তারপরে চলে আসবো। তখনই কথা হবে। এখন রাখলাম, আমি ভীষণ ব্যস্ত। আজকে আমার মামাতো বোনের বিয়ে। ও আচ্ছা, তাহলে বিয়েটা উপভোগ করুন, পরে কথা হবে। আচ্ছা। তামান্না গোল কাটতে নিলে নিশাত খান আবারও বলতে শুরু করে। একটা আবদার আছে। তামান্না ফোন কানে নিয়ে বলে, কি? আজকে তো আপনি সেজেছেন। না, এখন সাজবো। ওহ আচ্ছা, তাহলে সেজে কয়েকটা ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবেন। তামান্না কপালে ভাঁজ ফেলে বলে, জি না, আমি যেমন কোথাও ছবি ছাড়ি না, ঠিক তেমন কোনো পুরুষ মানুষকে ছবি দেই না। নিশাত খান মনক্ষুণ্ণ হয়ে বলে, আচ্ছা, তবে একেবারে এসেই নিয়ে যাব শখের নারীকে। তামান্না মুখ টিপে হেসে কল কেটে দিল। পেছনে ফিরে হাঁটতে নিলে ধাক্কা লাগে জেহেরের সাথে। দুজনের চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। তামান্না পাত্তা না দিয়ে চলে যেতে নিলে জেহের বাধা দিয়ে বলে, বাড়িতে হিজড়া এনেছে কে? তামান্না বিরক্তির সাথে বলে, আমি কি জানি? এসবের মধ্যে তোমার হাত নেই তো? থাকলেও কিছু করতে পারবেন আপনি? এসব করে বিয়েটা আটকাতে পারবে না তুমি। আমি বিয়ে আটকানোর কে শুনি? জেহের ভ্রুকুটি করে তাকিয়ে রইল। তামান্না বড় বড় হামি তুলে বলে, আপনি খাম্বার মতো দাঁড়িয়ে থাকুন, আমি গেলাম। আপনাকে দেখতে আমার বিরক্ত লাগে। এই জায়গায় থাকার রুচিটা মরে যাচ্ছে। জেহের ঝাঁস মেশালো কণ্ঠে বলে, মুখ সামনে কথা বলবে, তোমার জবান কেটে ফেলবো। তামান্না জিহ্বা বের করে বলে, দিন, কেটে দিন, দেখি কত বড় কলিজা আপনার। কি মনে করেন নিজেকে? এই বাড়িতে ক্ষমতা আপনার একার আছে, আমার নেই? আমিও এই বাড়ির মেয়ে, এটা মাথায় রাখবেন। এই বাড়িতে থাকলেও আমার মায়ের অংশের হকের উপর নির্ভর করে আছি, আপনার বা আপনাদের দয়াতের না। যত সব আউল ফাউল লোক শুধু গলাবাজি করতে আসেন। ধুর। জেহেরের মুখটা বন্ধ হয়ে গেল তামান্নার ধমকে। এই মেয়ের সাহস অতিরিক্ত, এটা আগাগোড়াই ছিল। ছোট থেকে জেহেরকে বেশি একটা গুরুত্ব দিত না। জেহের নিজেও তামান্নাকে গুরুত্ব দেয়নি। তবে দিন দিন যেন এদের মধ্যে পারিবারিক সম্পর্ক কম, ব্যক্তিগত ঝগড়া ঝামেলা বেশি হয়। চিত্রার অবস্থা শুনে জুলফিকার ও ফরহাদ বের হয়ে গুপ্তা গুহা থেকে। এখনই মহলে ফিরতে হবে ওদেরকে। কাজে চলে এসেছে হিজড়াদের। খাবার খাইয়েও কিছু টাকা দিয়ে বের করে দিয়েছে লিমন। বাইরে এসে প্রাকৃতিক বাতাসে চোখ বুজে বড় একটা নিঃশ্বাস টেনে জুলফিকার চোখ মেলে। শরীরটা একটু ভালো লাগছে। ফরহাদের উদ্দেশ্যে বলে, নিকাহের উদ্দেশ্যে চলো তাহলে। ফরহাদ চওড়া হাসি টেনে বলে, চলো গুরু। বলেই ভ্যানের দিকে ইশারা করে। জুলফিকার ভ্রু কুঁচকে বলে, ভ্যান? ফরহাদ লাজুক হাসির সাথে বলে, হ্যাঁ ভ্যান। জুলফিকার খেপে গিয়ে বলে, হতচ্ছাড়া, নিকাহের দিন বরপক্ষ গাড়িতে ফুল দিয়ে সাজিয়ে বউ আনতে যায়, তুই একটা ভ্যান নিয়ে যাবি সওদাগর মহলের মেয়েকে আনতে? ফরহাদ একগাল হেসে বলে, ফুটো টিনের নিচে থাকা মির্জাফর গাড়ি নিয়ে গেল মানায় না গুরু। যেদিন বড় বাড়ি হবে সেদিন বড় গাড়িও হবে। এখন এটাই আমার চলাফেরার সাথে যায়। তাই বলে নিকাহের দিন? আরে গুরু, গাড়িতে করে বউ তো এখন গরিবরাও নিয়ে যায়। আমার মতো বড়লোক না হয় ভ্যানে করে বউ নিয়ে যাবে। হতচ্ছাড়া, নিকাহের দিনেও খাবি তুই আমার হাতে জুতো পেটা।
ফরহাদ চোখ রাঙিয়ে বলে, এই গুরু, মুখ সামলে কথা বলো। হ্যাঁ, এখন কিন্তু আমি তোমার দোলা ভাই। জুলফিকার দ্বিগুণ ধমক দিয়ে বলে, চুপ থাকো মির্জাফর, চুপচাপ চলো। 1 মিনিট। আবার কি? ফরহাদ জঙ্গল থেকে দুপুর আগাছা ও কিছু বনফুল নিয়ে ভ্যান সাজিয়ে বলে, এবার ঠিক আছে, বিয়ে বিয়ে ভাব আছে গুরু। ভ্যানের উপর বন জঙ্গলের ফুল দিয়ে সাজিয়ে বলে বিয়ে বিয়ে ভাব আছে। ফরহাদ একগাল হাসি দিয়ে বলে, সস্তার মধ্যে পরলোকি বিয়ে। জুলফিকার ভ্যানে বসে ফরহাদ ভ্যান চালিয়ে যাচ্ছে। জুলফিকার কপাল চাপড়ে বলে, এ কোন আলা ভোলার কাছে বোনের বিয়ে দিতে যাচ্ছি, দয়াল ভালো জানে। বিয়ের প্রস্তুতি সম্পূর্ণ হতেই জুনায়েদ সওদাগর এবার লিমনের দিকে ফিরে জিজ্ঞাসা করেন, কোণে সাজানো হয়েছে নাকি উপরে গিয়ে বিয়ে পড়াবে? লিমন নম্রতার সাথে বলে, সাজানো হয়েছে বড় আব্বা, বোনকে নিয়ে আসবে রোহিণী। লিটন সওদাগর ভ্রুকুচকে মনে মনে বলেন, মেয়েটার সাথে একটু বেশি মেলামেশা করছে আমার ছেলেটা। রোহিণী নিয়ে এলো চিত্রাকে। উপরে দাঁড়িয়ে দেখছে ফালাক রেলিং ধরে আছে। তামান্না স্বাদ শেষ করে ছুটতে ছুটতে সিঁড়ি দিয়ে নিচে নামছে। চিত্রার কাছে এসে বলে, তোর বিয়েতে আমার যত সমস্যার সম্মুখীন হতে হলো এমন সমস্যা এর আগে কোনোদিন আসেনি। চিত্রা ভ্রুকুচকে বলে, সবকিছু ঠিক আছে, কিন্তু মির্জাফর কোথায়? আমি কি জানি, যারা প্ল্যান করেছে তারা জানে। রোহিণী আশ্বস্ত করে বলে, আসবে আসবে, এখনই আসবে। বলতে না বলতেই মহলে ভ্যানের আগমন। যে ভ্যানে আছে ফরহাদ ও জুলফিকার সওদাগর। দুজনে একসাথে ভ্যান থেকে নেমে মহলে পা দিল। লিটন সওদাগর বিরক্ত প্রকাশ করলেন, কিন্তু জুলফিকারকে দেখে থমকে গেলেন। সাথে করে সবাই জেহের নিজের পরাজয়ের আভাস পাচ্ছে, তবে চিত্রার উপর আস্থা রেখে নিজেকে দমিয়ে রাখছে। একমাত্র এই মেয়ের জন্য সে নিজেকে জেতানোর আস্থা রাখছে। লিটন সওদাগর এগিয়ে এসে বলেন, শুভ দিনে এই অশুভ লোকটাকে নিয়ে এসেছো কেন? জুলফিকার ম্লান হেসে বলে, আমাদের পরিবারে আমি সব থেকে বেশি আপনাকে বিচক্ষণ মনে করতাম। আপনি আমাকে ভুল প্রমাণ করে দিবেন এটা ভাবিনি। হ্যাঁ, এটা ঠিক যে একজন ভ্যান চালকের সাথে সম্ভ্রান্ত পরিবারের মেয়ের বিয়ে মানায় না, তবে শিক্ষিত ব্যক্তি হিসেবে নিজের জবানকে সীমানার বাইরে নিয়ে যাবেন এটাও কিন্তু মানায় না। জেহের বিদ্রুপের হাসি হেসে বলে, ভুল কি বলেছে মেজো আব্বা? জুলফিকার নিজেও ভেলকি হাসি দিয়ে বলে, বড়রা কথা বলছি তো। মেজো আব্বা, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? ভেতরে চলুন, আলাদা কথা। সবাই অবাক চাহনি দিয়ে আছে। তাহেরের চোখে মুখে আতঙ্ক। শেষমেশ কি সে হারাবে চিত্রাকে? নিজেকে কোনো রকমে দমিয়ে রাখছে। ভেতরে চলে গেল লিটন সওদাগর ও জুলফিকার সওদাগর। দুজনেই দাঁড়িয়ে আছে। জুলফিকার চেয়ে আছে জানালার দিকে। লিটন সওদাগর পেছনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন, কি বলতে চাও? মির্জাফর মানে ফরহাদ আপনার মেয়েকে যতটা ভালোবাসে তার থেকে দ্বিগুণ বেশি আপনার মেয়ে আমার মির্জাফরকে ভালোবাসে। লিটন সওদাগর থমকে দাঁড়ালেন, অতঃপর জানান, এসব বলে লাভ কি? 3টে জীবন বাঁচাতে চাই, তাদের সুখ দেখতে চাই। আমরা বড়রা বংশের দিকে চেয়ে যেটা বলছি এটা যেমন ঠিক, তেমন ওদের সম্পর্ক ভেঙে আমরা ওদেরকে আঘাত করছি এটাও ঠিক। আপনি নিজে আপনার মেয়ের মন ভাঙার কারণ হয়ে দাঁড়াচ্ছেন মেজো আব্বা। একবার ভেবে দেখুন তো, এই বিয়ে হলে চিত্রা সারা জীবন সুখে সংসার করতে পারবে তো? ওর মধ্যে আমার মির্জাফরের বসবাস আছে, কখনো মুছে ফেলতে পারবে এই বসবাস? আপনিও কিন্তু আপনার সন্তানের থেকে অভিশাপ কুড়াচ্ছেন, মন থেকে না দিক, আঘাতের মাধ্যমে। মেয়ের ভালোটা চাইবো না আমি একজন বাবা হিসেবে? আমার মির্জাফরের সাথে আপনার মেয়ের বিয়েটা খারাপের কোনো দিক হিসেবে আমি দেখি না। একজন ভ্যান চালক? জুলফিকার পিছন ফিরল। লিটন সওদাগরের মুখের দিকে চেয়ে মৃদু হেসে বলেন, আমার মির্জাফর ভ্যান চালক না, ওই সবের মধ্যে শুধু নিজেকে প্রাণবন্ত রাখে। লিটন সওদাগর অবাক হয়ে বলেন, মানে? জুলফিকার বলতে শুরু করে, আপনি যখন ঢাকায় চলে যান তখনকার কথা মনে আছে? এখানে মির্জা বংশ ছিল, সওদাগরদের মতোই প্রভাবশালী। হ্যাঁ। ওই মির্জা বংশের ছেলে মির্জা ফরহাদ আলী ও মেয়ে মর্জিনা। লিটন সওদাগর আবারও অবাকের সাথে বলেন, কি বলছো? ওরা সবাই ছিল খুবই মিশুক ও সরল মনের। আমরা সওদাগররা চৌধুরীদের এলাকা ছাড়া করে দেওয়ার পর সব ঠিকঠাক ছিল, কিন্তু চৌধুরীরা আবারও ভালো মানুষের রূপ নিয়ে ফিরে আসে। এলাকার অনেকের মন গলে, ওদের কান্নাও ভালো মানুষই দেখে। ওদের আশ্রয় দেয় মির্জারা। সরল মনে ভালো পথে আসার জন্য সুযোগ দেয়া লোকদের কাছে ঠকে গেল। এক রাতে পুরো মির্জাদের ওপর আক্রমণ করা হয়। পালিয়ে আমাদের মহলে আশ্রয় নেন মর্জিনা ও ওর মা।
আমার মীর জাফরকে তখন ওর দাদাজান আদমরা অবস্থায় নিয়ে আসেন। তবে ফরহাদকে গোপন রাখার জন্য ওয়াদা করে আমার দাদাজান। ওই সম্পত্তির মালিক একমাত্র মির্জা ফরহাদ আলী ভোগ করবে, যে জীবিত থাকা মানে চৌধুরীদের জন্য বিপদের। চৌধুরীরা যদি একবার জেনে যেত যে মির্জা ফরহাদ আলী জীবিত, তাহলে বংশধরকে ওখানেই খুন করে দিত। এলাকায় তখন জানানো হয় জালিয়াতি করার জন্য মির্জারা পালালো। আগেকার যুগ বোঝেনি তো, যে যা কৌশলে বুঝিয়ে দেয় গ্রামবাসী তাই বুঝে থাকে। মীর জাফরের সুরক্ষার জন্যই ওকে আমরা নির্জন স্থানে আশ্রয় দিই। দোকানে বসে বসে দিন কাটাতো, আবার জঙ্গলে এসে এসে ঘুরে বেড়াতো। ওদের যে জড়িবুটির দোকান ছিল সেটাও বন্ধ হয়ে যায়। এরপর আমার মীর জাফর সিদ্ধান্ত নেয় বড় হয়ে ও সেই জড়িবুটির দোকান খুলবে। এখন যাত্রাবাড়িতে ওর এসবের দোকান আছে, এখানেও আছে একটা। ও যেসব জড়িবুটি বানায় সেগুলো যাত্রাবাড়ি ও এখানকার দোকানে রাখে। দুই জায়গায় বেশ ভালোই ইনকাম হয়। ওর দাদাজানের জমিয়ে রাখা সম্পদ সব ওই পাবে। এমনকি কিছুদিন পর চৌধুরীদের আসল রূপ ওই সবার সামনে আনবে। শুধু এই মুহূর্তে একটু চুপ থাকতে হবে। লিটন সওদাগর সব শুনে স্তব্ধ হয়ে গেলেন। জুলফিকার প্রশ্ন ছুড়ল, এখনো কি আপনার মেয়েকে এখানে বিয়ে দিতে আপত্তি আছে? লিটন সওদাগর একটু ভেবে বলেন, তাহিরের মন আমি ভাঙতে পারবো না। সেও তো একটা আশা নিয়ে এতদূর এসেছে, ওকে মুখ দেখাবো কিভাবে? ওর সাথে আমি কথা বলবো। লিটন সওদাগর বসে পড়লেন বিছানায়, জানালেন, দেখো, যা তুমি ভালো বুঝো করো, তবে এই ছেলেটার মুখের ভাষার পরিবর্তন করতে হবে। ওর কথাবার্তা শোভনীয় নয়। জুলফিকার ম্লান হেসে বলে, আমার মীর জাফরের মতো আলাপ হলে আপনি একটা যুবককেও দেখাতে পারবেন না। আপনার মেয়েকে মাথায় করে রাখবে। এই যুবক আপনার মেয়ের আঙ্গুলের ইশারায় পর্যন্ত চলে। আপনার মেয়ের রাজ কপাল পাচ্ছে মেজো আব্বা। এখন তাহিরের সঙ্গে কথা বলে সব ঠিক করতে পারলে আমি দ্বিমত করব না। জুলফিকার বেরিয়ে গেল। বাইরে এসে দেখলো ফরহাদ ও চিত্রা চোখাচোখি করছে। এদিকে রেগে ফুঁসে উঠছে তাহির। জুলফিকার সবার অগোচরে মুচকি হেসে তাহিরের দিকে এগিয়ে এলো। তাহির স্বাভাবিক হয়ে দাঁড়ালো। জুলফিকার প্রশ্ন ছুঁল, তোমার ভালোবাসাকে জেতাতে তুমি যাকে চাইছো সে কিন্তু তোমাকে চায় না ভাই। তাহিরের মন বিষণ্ণ হলো। বরের সাজে থাকা যুবক যেন আশাহত নয়নে চেয়ে আছে। জুলফিকার সওদাগর ধরতে পারল খুব সহজে। খারাপ লাগছে তাহিরের মন ভাঙতে, কিন্তু এটা না করেও উপায় নেই। তাহির বলে, আমি চিত্রাকে ভালোবাসি ভাইজান। জুলফিকার নরম চাহনি দিয়ে বলে, যে তোমাকে চায় না তাকে নিজের করে পাওয়ার মধ্যে তুমি তার অস্তিত্বটাই পাবে। তার থেকে ভালোবাসা, সম্মান, অধিকার এগুলো পাবে না। তোমার জীবনটা ভাসমান নদীর মতো বয়ে যাবে। ভালোবাসাহীন জীবনে ভালোবাসার ব্যক্তিকে পাওয়াটা সব থেকে বড় ব্যর্থতা। যত দিন যাবে নিজের ব্যর্থতা বুঝতে পারবে, নিজেকে তখন দোষারোপ করবে। তাহির সাহস দেখিয়ে বলে, চিত্রার নিজেও আমাকে বিয়ে করতে চাই। জুলফিকার পেছন ফিরিয়ে চিত্রার দিকে তাকাতেই জেহের মৃদু হাসে। এগিয়ে এসে চিত্রার দিকে চেয়ে প্রশ্ন করে, তুমি কাকে বিয়ে করতে চাও চিত্রা? চিত্রা অকপটে বলে দেয়, আমি আমার মীর জাফরকে বিবাহ করতে চাই। জেহেরের মুখটা চুপসে গেল। মুখ চেপে হাসে তামান্না। জুলফিকারের দিকে ফিরে দেখতে পায় সেও ভেলকি হাসি দেখাচ্ছে। জেহের বুঝতে পারল এবারও তার পরাজয় নিশ্চিত। চিত্রার উদ্দেশ্যে বলে, তাহলে এতদিন কেন বলনি? কারণ জুলফিকার ভাইজানের ভয়ে ছিলাম। এখন যখন সব জেনে রাজি হলো আমাদের সম্পর্কে, আমিও রাজি। বলেই রোহিণীর কানে কানে বলে, ঠিক ঠিক বলেছি তো? রোহিণী জানায়, একদম। জুলফিকার এবার তাহিরের দিকে ফিরে পুনরায় বলে, আর কিছু বলতে চাও? যে তোকে মন থেকে চায় না তাকে তুই সব কিছু উজাড় করে দিলেও তার মন পাবি না। এটাই যে বাস্তবতা ভাইয়া, মেনে নে সব কিছু। তাহির চোখের পানি ফেলে বলে, তুই কোনোদিন ভালোবাসার ব্যক্তিকে হারানোর ভয় পেয়েছিস? যদি সেই ভয় পেয়ে থাকিস তো বুঝবি এগুলো মেনে নেওয়া কতটা কঠিন। তামান্না স্তব্ধ হয়ে গেল। জুলফিকার এমনকি বাড়ির প্রত্যেকে তাহিরের কষ্ট বুঝতে পারছে, কিন্তু চিত্রা যখন বিয়েতে মন দিচ্ছে না তখন কিছুই করার নেই। অনেক কষ্টে তাহিরকে বোঝাতে সক্ষম জুলফিকার। তাহির বের হলেও এই পরিবেশ থেকে কোথায় গেল কেউ জানে না। মুখে কাপড় দিয়ে কান্না করতে করতে ঘরের মধ্যে চলে গেল জাহানারা সওদাগর। ছেলের দুঃখ সহ্য হলো না তার। অবশেষে সবাইকে সবকিছু বুঝিয়ে বিয়ে সম্পূর্ণ হলো মির্জাফর ও তার বাটুল ছেড়ির। বিয়েটা সম্পূর্ণ হতেই সবাই কোলাকুলি করে। ফালাকু উপর থেকেই হাসি মুখে দেখছে সব কিছু। জুলফিকার এক পলক তাকালো উপরের দিকে, অতপর চলে গেল বাইরে। মনটা খারাপ হলো ফালাকের। মনে মনে বলে, দুদিন পর এসেও কিনা আমার সাথে কথা বললো না, একটু দেখেই চলে গেল। এত কিসের তাড়াহুড়ো এই লোকের?
ভৈরব নদীর ধারে বসে আছে তাহের, চোখ দিয়ে ঝরছে পানি। চিত্রাকে হারানোর ভয়টা আজ সফল হলো। এই সফলতা সে চায় না, কখনোই চায়নি, তবুও সফল হলো। নদীর পানিতে এক এক করে ঢিল ছুঁড়ে নিজের ব্যর্থতাকে প্রকাশ করছে। পরনে এখনও শেরওয়ানি। জঙ্গলের পাশের রাস্তাটা দিয়ে স্বাধীন চৌধুরীর দলের একজন লোক একা তাহেরকে দেখে দৌড়ে চলে গেল চৌধুরী বাড়িতে, যেটা আসলে মির্জাদের বাড়ি, কিন্তু লোকমুখে পরিচিত এখন চৌধুরী হিসেবে। লোকটা ছুটে এসে স্বাধীন চৌধুরীর কানে কানে বলে,